সরকারি বেসরকারি কিংবা ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই বেড়েছে চাঁদাবাজি। কখনো সমন্বয়ক, আবার কখনো এনসিপি নেতা পরিচয়ে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে কিছুদিন পর পর। আমরা এনসিপি থেকে এসেছে, আমাদের হচ্ছে কেন্দ্র থেকে পাঠানো। আবারও চাঁদাবাজি, আবারও সেখানে এনসিপি নেতাদের নাম যুক্ত হয়ে অভিযোগ আসছে। অভিযোগটা কি সত্য? গতরাতে এরকম একটা বোমা ফাটানো খবর সামনে নিয়ে এসেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ার শায়ের। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওটা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লেটার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস নির্বাচনকে সামনে রেখে আবারও রমরমা হয়ে উঠেছে চাঁদাবাজি। এদিকে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনকেন্দ্রিক চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও বাস্তব চিত্র যেন ভিন্ন কথাই বলছে। একের পর এক এনসিপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে এবং ইতোমধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে আলোচনায় এসেছে চট্টগ্রামে এনসিপি ও গণ অধিকার পরিষদের কয়েকজন নেতার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদার দাবির অভিযোগটি। শুধু অভিযোগেই সীমাবদ্ধ নয়, চাঁদাবাজির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, এই ঘটনাসহ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আবারও চাঁদাবাজি, আবারও সেখানে এনসিপি নেতাদের নাম যুক্ত হয়ে অভিযোগ আসছে। অভিযোগটা কি সত্য? গতরাতে এরকম একটা বোমা ফাটানো খবর সামনে নিয়ে এসেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ার শায়ের। তিনি একটি ভিডিও সংযুক্ত করেছেন। সেই ভিডিওতে সিসিটিভি ফুটেজ রয়েছে। সিসিটিভি ফুটেজ সহ বেশ কিছু তথ্য সেই ভিডিওতে রয়েছে এবং চট্টগ্রামের আগ্রাবাদে এই ঘটনাটা ঘটানো হয়েছে। একটা অফিসে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। প্রথমে দিতে চায়নি, তারপরে দ্বিতীয় দফায় পুলিশ নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পরবর্তীতে সেটা অস্বীকার করছে। সিসিটিভি ফুটেজে পুলিশকে দেখা গেলেও পুলিশ সেটা অস্বীকার করছে। এরপরে এনসিপি নেতাদের বাইরে গিয়ে নিজেদের মধ্যে বাদানুবাদ, যে চাঁদা কে চেয়েছে কে চায়নি এই ব্যাপারে বাদানুবাদ বিভিন্ন ভিডিও প্রকাশ করে জুলকার নায়ার শায়ের দাবি করছেন যে এনসিপি নেতারা চট্টগ্রামের আগ্রাবাদে একটি অফিসে হানা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। কিন্তু তাদের এই অভিযোগ, মানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বলছেন সেখানে তারা আওয়ামী লীগ ধরতে গিয়েছিলেন। চলুন একটু জেনে দেখি কিভাবে তারা আওয়ামী লীগ ধরতে গিয়েছিলেন, কিভাবে তারা আওয়ামী লীগ ধরতে চান, কিভাবে তারা আওয়ামী লীগ ধরতে যান এবং নির্বাচনের প্রাক্কালে নির্বাচনের কার্যক্রম বাদ দিয়ে তারা আওয়ামী লীগ ধরা কার্যক্রমেই ব্যস্ত কিনা। দর্শক, বলছিলাম জুলকার নায়ার শায়ের একটা চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট, যেখানে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে এনসিপির নেতারা চাঁদাবাজি করতে একটা অফিসে গিয়েছিলেন। জুলকার নায়ার শায়ের পোস্টটা দেখে নিন। সেই পোস্টে লেখা হয়েছে, চট্টগ্রামের আগ্রাবাদের আসসালাম টাওয়ার, গত ২৭ জানুয়ারি দুপুর ১টা এনসিপি নেতা পরিচয়ে ৭ যুবক প্রবেশ করেন সাজেদা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানে। সিসিটিভি ফুটেজটা একটু দেখে নিন, তারা প্রবেশ করে কথা বলছে। এরপরে সিসিটিভি ফুটেজে দেখা যায় রিসিপশনিস্ট রাতুলকে লক্ষ্য করে তারা বারবার চাপ প্রয়োগ করছেন। পরিস্থিতি বেগতিক দেখে ঊর্ধ্বতনদের ফোনে জানানোর চেষ্টা করেন ওই কর্মচারী। প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তার আলী বাচ্চুর অভিযোগ, শুরু থেকেই যুবকরা অশ্লীল ভাষায় গালাগালি করে আসছিলেন। এক পর্যায়ে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিকেলে আরও বড় বাহিনী নিয়ে আসার হুমকি দিয়ে তারা চলে যান। হুমকি অনুযায়ী বিকেল ৫টায় আবারও হানা দেয় ওই চক্রটি। তবে এবার তারা একা নন, সাথে পুলিশকে নিয়ে আসে। পুলিশকে নিয়ে তারা সেই অফিসে ঢুকছে। সেই সিসিটিভি ফুটেজের অংশটা দেখে নিন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ফাঁড়ির ইনচার্জ জাহিদুল্লাহ জামান সিভিল পোশাকে একদল পুলিশ সদস্য নিয়ে প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছেন। ভুক্তভোগী রাতুল জানান, দরজা খুলতে দেরি হয়, পুলিশ এবং এনসিপি নেতারা তাকে মারধরও করেন। তবে বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে অবৈধ কিছু না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যায় পুরো দলটি। এদিকে সিসিটিভি ফুটেজ
ফুটেজে সরব উপস্থিতি থাকলেও ঘটনাস্থলে যাওয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন ফাঁড়ির ইনচার্জ জাহেদুল্লাহ জামান। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লেটার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। আপনি একজন পেশাদার সাংবাদিক, আপনার অনুসন্ধানের মাধ্যমে সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে, সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে, যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না, এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন। এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে, সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রতিযোগিতা হইতেছে? এবং এই প্রতিযোগিতাটা কি মানে সম প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা? এই প্রতিযোগিতার মধ্যে, কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি, যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না। এখন যদি কোনো কিছু মানে এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন? কারণ অনেক সময় তো এরকম হতে পারে, আমি জাস্ট আরেকটা লাইন বলি, অনেক সময় এরকম হতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন। যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন, তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুইজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে, আপনি সিলেক্টিভ ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন। এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন? থ্যাংক ইউ খালিদ ভাই। আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন, এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনার থেকে আরো ভালো কোনো মাধ্যম হয়তো আসবে আমার সামনে, অথবা I don't know। তো আমার যে অর্গানাইজেশন আমি কাজ করি, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, এখান থেকে আমি আমার যে ডেস্ক, আমি যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, মায়ানমার, ভারত, অনেক সময় আরো অন্যান্য প্রজেক্টও আমাকে কাজে লাগানো হয়। যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু, তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন নিউজের প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে। আর লোকজন যেহেতু আমাকে চেনে, অনেকেই আমাকে চেনে, বিভিন্ন সেক্টর অনেকে আমাকে চেনে, অনেকে আমার কাছে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে। এখন ন্যাচারালি আমার আল জাজিরাতে কোনো বাংলা ডিভিশন নাই, এবং এখানে আপনার বিভিন্ন রকম নিউজের আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত, এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজে সবসময় করা সম্ভব না। এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি। আর ডকুমেন্টারি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে, অনেক অনেক ওয়েটিং লাগে। তারপরেও আমি যখনই সময় পেয়েছি, আমি আল জাজিরা ছাড়াও অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি। নেত্র নিউজের জন্য করেছি, ওসিসিআরপির জন্য করেছি, দ্য টাইমসের জন্য করেছি, হারিসের জন্য করেছি, এরকম আরো অনেকের জন্যই আমি রিপোর্ট করেছি। বাংলাদেশের মানবজনের জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছি। বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে, আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোনো পত্রিকা গ্রহণ করতে রাজি হয় না। এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন। কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি অনেক এডিটরদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে, মালিক পছন্দ করবে না, অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে, চাপ দিয়ে নিউজ তুলে নেবে, অনেক প্রবলেম করতে পারে, আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে, আমাদের জার্নালিস্টকে ভয় দেখাবে। তো আমার কাছ থেকে আসলে রিপোর্ট এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি। আমার মনে হয় একটা আতঙ্কে থাকেন যে আমার নাম অ্যাফিলিয়েটেড হয়ে গেলে কোনো না কোনো ভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন। কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকের বিপক্ষে গেছে, অনেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে কিছুটা হয়েছে লাইক সামহাউ সাম পিপল গট এফেক্টেড, এবং তারা কোনো না কোনো ভাবে বিভিন্ন পত্রিকা মিডিয়া হাউসের সাথে সম্পৃক্ত। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি নিয়ে এবং এনসিপির এমন চাঁদাবাজির কর্মকাণ্ড নিয়ে, জুলকারনাইনের এমন বক্তব্য নিয়ে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই।